রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। প্রায় 1 ঘন্টার উপর শাওয়ার নিয়ে বের হয়েছে, তবু রাগটা কমছে না। যে মানুষটা এত কিছু করলো, যার জন্য এত কিছু হলো, সে এখন জিজ্ঞাসা করছে কি করছে। মানুষটার প্রতি যা একটু সম্মান বাকি ছিল তাও যেন শেষ হতে চলেছে। নিচ থেকে মামুনির ডাক কানে আসে। নিচে নেমে আসেন। বেতের তৈরি সোফার উপর বসে আছে মামুনি। তার পাশে পুনম আর পিয়কও আছে। পুনমের হাতে মিল্কশেক, মামুনি হাতে চায়ের কাপ আর পিয়কের হাতে কফি মগ। মামুনি আমাকে দেখে একটা চাপের কাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল। পিয়ক বলল, মাথা ধরেছে নাকি তোর? নে এটা ধর, চাটা খেয়ে নে, দেখবি মাথা ধরাটা সব সেরে যাবে। না মামুনি, কিছু খাবো না এখন, ঠিক আছে আমি। কত ঠিক আছে জানি আমি। বস তো এখানে, চুপচাপ চাটা শেষ কর। বাধ্য হয়ে চায়ের কাপ হাতে নিলাম, আর এও বুঝতে পারলাম আমার এই সময়ে গোসলের কারণ। প্রিয়ক মামুনিকে আমার মাথা ব্যথার অজুহাত দিয়েছে। তার ছেলে হাসি আসলাম মনে মনে। একটু একটু করে চায়ের কাপে চুমুক বসাচ্ছি আর প্রিয়ককে দেখছি কতটা শান্তভাবে বসে কফি খাচ্ছে মানুষটা। কে বলবে এই মানুষটা কারো সুন্দর জীবনকে নিজের হাতে শেষ করে দিয়েছে? তবে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু জানার আছে, অনেক প্রশ্ন আছে, যার উত্তর একমাত্র তার কাছে আসে। আর সেই উত্তর যে কোনো মূল্যেই আমার চাই। চা প্রায় শেষের দিকে। তখন মামুনিকে বললাম, মামুনি, আমার ফোনটা দেখেছো তুমি? কয়েকদিন ধরে পাচ্ছি না, ওটা ভেঙে গেছে, তাই ফেলে দিছি। নতুন ফোন কালকে পেয়ে যাবে। মামুনি কিছু বলার আগেই কফি মগে আর এক চুমুক দিয়ে প্রিয়ক বলল। অত্যন্ত অবাক হয়ে তাকালাম প্রিয়কের দিকে, অথচ মানুষটার এদিকে যেন কোনো ধ্যান নেই। সে তার মতো কফি খেতে ব্যস্ত। কত সহজে বলে দিল ভেঙে গেছে। যেদিন প্রিয়ক বাইরে থেকে এসেছে সেদিন থেকেই ফোনটা পাচ্ছে না। তার মানে ফোনটা প্রিয়কই সরিয়েছে। ভাবতেই মনটা আরও বেশি উঠল। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে মামুনির দিকে তাকিয়ে বললাম, মামুনি, তোমার ফোনটা দাও তো, আম্মির সাথে কথা বলবো। আচ্ছা, এই মায়েরটা নেওয়ার দরকার নেই, আমারটা নিয়ে যা। মামুনিকে বাধা দিয়ে প্রিয়ক তার ফোনটা আমার দিকে এগিয়ে দিতে দিতে কথাটা বলল। রাগ লাগছিল খুব। মামুনির সামনে কোনো প্রতিক্রিয়া দেখাতে চাইনি, তাই ফোনটা নিয়ে উপরে চলে আসি। আসার সময় মামুনিকে আসছি বলে এসেছি, তবে প্রিয়ককে কিছু বলার প্রয়োজন মনে করিনি। তবে তার দৃষ্টি যে আমার যাওয়ার পানে ছিল তা বুঝতে অসুবিধা হলো না। রুমে এসে আগে মায়ের নাম্বারে ফোন দেওয়ার জন্য ফোন অন করতে দেখলাম লক দেওয়া। প্রিয়ক না খুলেই আমার কাছে ফোন দেওয়ার জন্য রাগ হলো খুব। দু একবার চেষ্টা করেও যখন খুলতে পারলাম না, তখন পিছন থেকে আওয়াজ এলো। উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়ে ট্রাই না করে সঠিকটা দিলেই তো খুলে যায়। তোর দেওয়া পাসওয়ার্ডটাই আছে। প্রিয়কের কথায় চরম মাত্রায় অবাক হলাম। আজ থেকে আরও 4 বছর আগে ভাইয়া যখন নতুন ফোন কিনে, তখন ফোনটা সবার প্রথম আমি হাতে নিয়েছিলাম। দুষ্টুমি করে আমার নাম লিখে পাসওয়ার্ড দিয়ে দিই। ভাইয়া তা দেখে আমাকে কিছুই বলেনি, শুধু মুচকি হেসেছিল শুধু। কিন্তু এটা তো সেই ফোন নয়, অন্য আরেকটা। লক স্ক্রিনে আমার নাম লিখতেই তা আনলক হয়ে যায়। একটু বেশি অবাক হয়ে আমি প্রিয়কের দিকে তাকাতে দেখলাম হালকা হাসির রেখা ফুটে আছে, যেন চোখে আসছে মনে হলো। আমি কিছু না বলেই আম্মিকে ফোন দিলাম, আর প্রিয়ক যেভাবে এসেছিল সেভাবেই নিচে চলে যায়। ফোনের ওপাশ থেকে আম্মির কণ্ঠস্বর পেতে ঢুকরে কেঁদে ফেললাম আমি। আম্মি আমাকে শান্ত হতে বলে। পাগল মেয়ে আমার, এভাবে কাঁদে নাকি কেউ? চুপ যা তো আমার লক্ষ্মী। তুমি কেমন আছো আম্মি? তোমাকে ভীষণ মিস করছি। আমি ঠিক আছি, আর আমি এও জানি তুইও ভালো থাকবি ওখানে। ওখানে যে তোর আর এক মা আছে। আম্মি, কিন্তু ভাইয়াকে যখন দেখি রাগে আগুন জ্বলে, মনে হয় করে ফেলি তাকে। শান্ত হ। আমার মেয়েটা এত অধৈর্য কবে হলো যে ধৈর্য ধরে সব কিছু সামলায়, একদিনে এতটা ধৈর্য হারা হয়ে গেল? আমি তাকে দেখলে মাথা ঠিক থাকে না আমার। অধৈর্য হইস না মা, অধৈর্য হইস না মা আমার, একটু সবর কর। আর প্রিয়ককে জিজ্ঞেস করেছিলি কেন করেছিল এমনটা? সে কিছু বলেছে? না আম্মি, আমি কিছু জিজ্ঞাসা করিনি। তার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার। জানি রে, তবু বলতে তো হবেই। আমিও যে জানতে চাই আমার ফুলের মতো পবিত্র মেয়েটার গায়ে কেন মিথ্যে কলঙ্কের দাগ লাগিয়ে গেল, কেন এবার তোকে বিয়ে করলো। আচ্ছা, আমি সময় সুযোগ বুঝে জানতে চাইব। ঠিক আছে, মন খারাপ করবি না একদম। নিজেকে শক্ত করে রাখবি, মায়ের মতো দুর্বল হবি না একদম।
আরও কিছু কথা বলে ফোন রেখে দিলাম আমি। তারপরেই কিছু একটা মনে পড়তে ফোনের গ্যালারিতে গেলাম। এখানের অবস্থাও সেই পূর্বের ন্যায়। আমার অজস্র ছবি আর ভিডিওতে ভর্তি হয়ে আছে। এগুলো একসময় খুব প্রিয় থাকলেও আজ তা যেন সহ্য হচ্ছে না। আমার সমস্ত ছবি আর ভিডিও ডিলিট করে দিই ফোন থেকে। তাতে কিছুটা শান্ত মনে হয় নিজেকে। ডায়াল পেটে গিয়ে খুব সাবধানে একটা নাম্বার উঠিয়ে কল করি। দুবার রিং হওয়ার পরও রিসিভ না হওয়ায় ডিলিট করে দিই নাম্বারটা। ফোন দিয়ে নিচে দিতে গেলেই রিং বেজে ওঠে ফোনের। স্ক্রিনে পরিচিত নাম্বার দেখতেই তা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে আসা শব্দে বুক কেঁপে উঠল আমার। আমি কিছু বলতে যাব তার আগে এখনও কথা বলা শেষ হয়নি। শব্দের পিছনে তাকাতে দেখলাম প্রিয় দুয়ারে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে ফোন কেটে দেই। হয়েছে বলে ফোন তার হাতে দিতেই মনে পড়ে নাম্বারটা ডিলিট করা হয়নি। যদি দেখে তাহলে কি হবে ভাবতেই গলা শুকিয়ে আসে আমার। আবার ফোন চাইবো তার আগেই প্রিয়ক ফোন নিয়ে বেরিয়ে যায়। প্রিয়ক বেরিয়ে যেতে বিছানায় ধপ করে বসে পড়ে। টেনশন আর ভয়ে নিজেকে পাগল পাগল লাগছে আমার। কিন্তু কিছু মুহূর্ত পার হতেই প্রিয়ক হন্তদন্ত হয়ে আবারও রুমে আসে আর এসে আমার গলা টিপে ধরে আর বলে, বড্ড বার বেড়েছিস তুই। তোর সাহস কী করে হলো ছবিগুলো ডিলিট করার? বল কী করে হলো? শ্বাস আটকে আসে আমার, তবুও ছাড়ার নাম নেই। তার চোখ মুখ থেকে যেন আগুন ঝরছে আর সে আগুনে আমাকে পুড়িয়ে ছাই না করা পর্যন্ত নিভবে না। একসময় হুট করে আমাকে ছেড়ে দেয়। ছাড় পেতেই তার থেকে খানিকটা দূরে সরে যায়। বার কয়েক জোরে জোরে শ্বাস টানতে থাকি। সেই সাথে কাশি তো আছে। প্রিয়ক আমার দিকে আবারও অগ্রসর হতে নিলেই নিজেকে গুটিয়ে নিই। তবে এবার তার চোখে রাগ নয়, যেন কষ্ট দেখতে পেলাম আমি। বাট সেটা কিসের কষ্ট? আমার এই অবস্থা দেখে নাকি আমাকে শেষ করতে না পারে? উত্তর পেলাম না কোনো। এর মাঝে প্রিয়ক আমার তার বুকে জড়িয়ে নেয়। আমি ছাড়াতে গেলে শুনতে পাই, আই এম সরি প্রিয়তা, আই এম রিয়েলি সরি। বিশ্বাস কর, তোকে কষ্ট দিতে চাইনি। তুই বল, তোকে কখনো কষ্ট দিতে পারি আমি? বল না, পারি আমি? শেষে কথাগুলো আমার গালে হাত থেকে বলল। আমার সারা মুখে তার উষ্ণ পরশ বোলাতে থাকে পাগলের মতো। সেই মুহূর্তে মনে হলো আমি অন্য কোথায় রয়েছি। প্রিয়ক তখন পাগলের মতো করছিল, যেন কষ্ট আমি না, ও পেয়েছে। কিন্তু কেন? আমার কষ্ট সে কেন পাগলের মতো করছে? সারাদিন নিজের উত্তাপে পুরো ধরণীকে উত্তপ্ত করে রাখলেও সন্ধ্যা নামলেই যেন নিজের আড়ালে লুকিয়ে ফেলে দূর আকাশে থাকা নক্ষত্রটি। সে সময় প্রকৃতি সেজে ওঠে অন্যরকম এক সৌন্দর্যে। একসময় তার রূপ নিতে থাকে কালো আধারে। সেই আধারকে আবার আলোকিত করতে উদয় হয় অন্য আরেকটি গ্রহ। তাতে হয়তো পুরো ধরনী আলোকিত হয় না, তবু আলোকিত করা অনির্বাণ চেষ্টা তার। তবে কৃত্রিম আলোয় ঠিকই আলোকিত হয় ধরনী। যে কৃত্রিম আলোর মৃদু রেখা সারা রুমে পড়তে চোখে পড়ল প্রিয়কে। রাতের খাবার খেয়ে এসে নিজে শুয়ে পড়লেও রাত জাগা পাখির মতো জেগে আছে প্রিয়। কাল রাতের মতো আজও তার হাতে কলমটি রয়েছে। তা দ্বারা কিছু লিখে চলেছে একটু পর পর। এই মুহূর্তে একটা নিষিদ্ধ ইচ্ছা মনের মাঝে জাগ্রত হলো, তবে তা করা হলো না। এলোমেলো চিন্তা করতে করতে কখন যে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম তার টের পেলাম না। কপালে কিছু শীতল স্পর্শ, ঘুম ভেঙে যায় আমার। মস্তিষ্ক জাগ্রত হলেও হতে পারল না চোখ দুটি। বড্ড ক্লান্ত মনে হলো তাকে। মেলতে কষ্ট হচ্ছে। পিটপিট করে চোখ মেলতে আবছা আলোয় প্রিয়কে মুখটা চোখে পড়ল। কিছু একটা করছে সে। একটু পর ঠান্ডা কিছু আমার কপালে রাখতেই কেঁপে উঠলাম আমি। উঠতে গেলে নিজের শরীরের উপর প্রচণ্ড ভার মনে হলো। জ্বর এসেছে বুঝতে আর বাকি রইল না। আর প্রিয়ক যে মাথায় জলপট্টি দিচ্ছে তাও বুঝতে পারলাম। ছোটবেলা থেকে এই অভ্যাসটা আছে আমার। ভয় পেলে জ্বর চলে আসে। সন্ধ্যায় প্রিয়কের হুট করে অমন করায় যে ভয় পেয়েছিলাম এটা তারই পরিণাম। প্রিয়কে কিছু বলতে চাইলেও কণ্ঠস্বর থেকে কোনো ধ্বনি বেরোল না। শুধু ঠোঁট নাড়াতে পারলাম। তাতে প্রিয়ক কি বুঝলো কে জানে। তবে আমাকে বললো, কথা বলিস না, চুপ করে শুয়ে থাক, ঠিক হয়ে যাবে। প্রিয়কের কণ্ঠস্বর অন্যরকম ছিল। অনেকক্ষণ কান্না করলে বা জোর করে কান্না আটকে রাখলে যেমন শোনা যায় ঠিক তেমন মস্তিষ্কের স্নায়ুকোষে অন্যরকম আলোড়ন সৃষ্টি হতে লাগলো। চলবে।